ঠান্ডা গলায় জবাব দিল সাইবান। ইরাম ইজানকে বিছানায় শুয়ে একটা ঝুনঝুনি ধরিয়ে খেলতে দিয়ে সাইবানের হাত থেকে ব্যাগটা টেনে নিল। যে কাপড়গুলো দুমড়ে মুচড়ে ভরেছে উল্টো করে সেসব বিছানায় ঢেলে এবার সুন্দর করে এক একটা ভাঁজ করে করে ভেতরে রাখতে লাগলো। সাইবান ভুরু কুঁচকে সরে দাঁড়ালো। শো কোথায়? সিলেটে 3 দিনের আগে ফিরতে পারবো না। বিছানায় বসে নিজের পকেট থেকে হঠাৎ করে একটা সিগারেটসের প্যাকেট বের করলো সাইবান। একদম বেপরোয়াভাবে লাইটার দিয়ে ধরিয়ে ঠোঁটে ছুঁয়েছি কি ছোঁয়নি, ইরাম ঠাস করে চাপড় দিয়ে সিগারেটটা ফেলে দিল। শাসনের সুরে বলল, খালামণি আমাকে বলেছে চেইন স্মোকার নাকি তুমি। সমস্যাটা কি? শিক্ষিত ছেলে মানুষ, তাড়াতাড়ি মরার এত শখ কেন? এখন কি আপনার জন্য আমার মরার স্বাধীনতাটুকু বিসর্জন দিতে হবে? সাইবানের কথার ধাঁচটা ভালো লাগলো না ইরামের, তবে সে অতিরিক্ত কিছু বলতে পারল না। বিছানায় খেলতে থাকা ইজান হুট করে কেসে উঠল। ইরাম দ্রুত ছেলেকে কোলে তুলে নিল। বাবাটা কি হয়েছে? হুম। সিগারেটটা ফ্লোরে পড়লেও এখনো নেভেনি বিধায় ধোঁয়া সৃষ্টি করছে। ইরামের নাকে লাগলো গন্ধটা। ইজান নিশ্চয়ই তামাকের ধোঁয়াটা সহ্য করতে পারছে না। দ্রুত উঠে গিয়ে রুমের বারান্দার দরজাটা খুলে দিল ইরাম। মুক্ত প্রাকৃতিক বাতাস ঢুকতে লাগলো ভেতরে হু হু করে। সাইবান দৃশ্যটা খেয়াল করে নিজের পা দিয়ে সিগারেটটা পিষে নিভিয়ে ফেলল। অতঃপর তুলে ময়লার ঝুড়িতে ফেলে দিয়ে রুমে স্প্রে তুলে নিঃশব্দে স্প্রে করে দিল আশেপাশে। ইরাম ছেলেকে দোলাতে দোলাতে দৃশ্যটা দেখলেও বিশেষ কোনো মন্তব্য করলো না আর। সাইবান নিজের ব্যাগটা ঠিকঠাক করে রাখতে রাখতে হঠাৎ একটা টি শার্ট বের করলো, কালো রঙের। তাতে ডোরেমন কার্টুনের ছোট একটা চিত্র আঁকা। ইরামকে দেখিয়ে সে হঠাৎ করে বলল, জাস্ট ফর ইউর রিমাইন্ডার, এটা আমি ক্লাস 10-এ কিনেছিলাম। এখন অনেক টাইট হয়, তবুও মাঝে মাঝে পড়ি ঘুমানোর সময়, কারণ এটা আমার ফেভারিট টি শার্ট। ইরাম মাথা কাত করে তাকালো। বুঝতে পারেনি সাইবান হঠাৎ করে তাকে একটি টি শার্ট কেন দেখাচ্ছে। সাইবান তির্যক হেসে ব্যক্ত করলো, কিছু পুরুষ আছে যে জামাকে একবার মনে ধরে, সে জামা ছোট হোক, ছেঁড়া হোক কিংবা পুরাতন, কখনো মায়া কাটাতে পারে না। ইরামের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। ঠোঁট জোড়া ফাঁক হলেও সে কিছু উচ্চারণ করতে পারল না। সাইবান আর অপেক্ষাও করল না। ব্যাগ রেখে রুম থেকে বাইরে বেরিয়ে গেল। তার জিনিসপত্র সব গাড়িতে লোড করে রাখতে হবে যেন সকালে তাড়াহুড়ো না হয়। গভীর রাত, প্রায় 2:30 বেজে এসেছে, অথচ ইরামের চোখে আজ এক বিন্দু ঘুম আসছে না। বারান্দায় দাঁড়িয়েছে সে। সনসনে হাওয়া তার শরীরে ঝাপটা দিয়ে যাচ্ছে। রাতের নিস্তব্ধ জগৎ যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে আধারে হারিয়ে যেতে। ইজান ঘুমে আচ্ছন্ন। সাইবানও 1 ঘন্টা হলো ঘুমিয়েছে। এতদিন কাউচে ঘুমালেও আজ ইরাম এক প্রকার জোর করেই তাকে বিছানায় শুয়েছে। ছেলে আর স্বামীর মাঝখানে অবশ্য বিরাট এক কোল বালিশের দেয়াল আছে। বিছানাটা বেশ বড় হওয়ায় সুবিধা হয়েছে। একটা ছোট বাচ্চা নিয়ে ঘুমালেও কোনো সমস্যা হয় না। ইরাম রেলিংয়ে হেলান দিল। তার চুলগুলো খোলা, বাতাসে দোল খাচ্ছে। একটা সময় ভয় লাগতো রাতের বেলায় এমন চুল খুলে ঘুরে বেড়াতে, ভূত পেতনি ভর করে নাকি। অথচ সেই অনুভূতিগুলো আজ হারিয়ে গেছে তার মন থেকে। তার মনে হয়েছিল কখনোই আর নিজের জন্য বাঁচা হবে না তার। অথচ বিয়েটা তার শক্ত মানসিকতার দেয়ালে বারবার আঘাত করছে। সাইবান যে আজ কিচেনের কথা শুনেছে সেটা সে নিশ্চিত। সেই কথার পরিপ্রেক্ষিতেই পরে ওই কথাটা বলেছে। ইরাম মাথা থেকে ঝেড়ে ফেলতে পারছে না কিছুতেই। সে তার আলাদিনকে বুঝে উঠতে পারছে না। যখনই মনে হয় নিবেদনগুলো একটু হলেও সত্যি, তখনই অরণ্যর মুখটা ভেসে ওঠে তার হৃদয়ে। ইরামের আজও মনে পড়ে তাদের বিয়ের পরের দিন সকালের কথোপকথন। ইরাম বাসর রাতের বিছানা ছেড়ে উঠতে যাচ্ছিল তৈরি হয়ে নাস্তা বানানোর জন্য, অথচ অরণ্য তার কবজি টেনে পুনরায় নিজের বুকের ওপর আগলে নিয়েছিল। ইরাম লজ্জা পেয়ে বলেছিল, ছাড়ুন, কি করছেন? ফ্রেশ হব, নাস্তা বানাবো, অনেক কাজ। হুম, তুমি ভাবলেও বা কিভাবে আমি আমার বউকে নিজের পরের দিনই রান্নাঘরে ঢুকতে দেব? রান্নাঘর তো দূরের কথা, তোমার কোমল পা এই শক্ত মেঝেতেও আমি স্পর্শ হতেই দেব না। অরণ্য কথা রেখেছিল। টানা 7 দিন ইরাম বিছানায়, সোফায়, কাউসে, কখনো বা
দোলনায় শুয়ে বসেই কাটিয়েছিল। এমনকি কোথাও যাওয়ার দরকার পড়লে বিনা কারণে অরণ্য তাকে কোলে তুলে নিয়ে যেত। স্বামীর গলা জড়িয়ে ধরে ইরাম খিলখিল করে হাসতো আর ভাবতো এই সুখ আর কখনো তার কপাল থেকে মুছবে না, অরণ্য মুছতে দেবে না। বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইরামের। চোখ বুজে ফেলল। সেথায় কয়েক ফোঁটা অশ্রু জমলেও জোরপূর্বক নিজেকে নিবারণ করল সে। মাথা ঝাঁকালো। না, আর অতীত ভাবার সময় নেই। জীবন তাকে একটা দ্বিতীয় সুযোগ দিয়েছে, সুযোগটা তাকে কাজে লাগাতে হবে। একটা শব্দে ইরামের শান্তির সময় ব্যাহত হলো। রুমের ভেতর থেকে গুঞ্জনের মতো একটা আওয়াজ আসছে। ফোনের রিংটন। ইরাম কামিজের ওড়না ঠিকঠাক করে ভেতরে এলো। নাইট স্ট্যান্ডে রাখা সাইবানের ফোন বাজছে, অথচ ছেলেটার খবর নেই। বেঘরে ঘুমাচ্ছে। ঘুমের ঘরে কোলবালিশের কাছে এসে ঘেঁষেছে একেবারে। এপাশে থাকা ইজানের ছোট্ট ডান হাতটা তার কপালের উপর পড়ে আছে। বাপ ছেলে কখন কিলবিল করে একে অপরের কাছে পৌঁছেছে কে জানে। সাইবান হুঁশে থাকলে এক্ষুনি চিৎকার চেঁচামেচি শুরু করত। ভেবে ইরাম মনে মনে খানিক হেসে তারপর এগোলো। নাইট স্ট্যান্ড থেকে সাইবানের ফোনটা হাতে নিতেই তার ভুরু কুঞ্চিত হলো। কলার আইডিতে ভাসছে একটা পরিচিত নাম, তিতলি বেব। ইরামের বুকে একটা খসখস অনুভূতি হলো। আজকালকার ছেলেমেয়েরা এমনিতেই বেব শব্দটা কোনো উদ্দেশ্য ছাড়াই ব্যবহার করে। এটা সে জেনেছে সামিয়ার সাথে বসে একটা বাংলা নাটক দেখে। জোর করে নিজের মন সামলে ইরাম হাত বাড়িয়ে সাইবানকে ডাকলো। আলাদিন, আলাদিন, তোমার ফোন। প্রথমটায় মোড়ামুড়ি করলেও উঠল না সাইবান। শেষমেশ যখন চোখ খুলল তখন ঝটকা দিয়ে নিজের কপাল থেকে ইজানের হাতটা সরিয়ে দিয়ে খেকিয়ে উঠল। কি রে ভাই, বাপের কপালে বদ্ধ দিচ্ছিস? শকুনে দোয়ায় গরু মরে না, তোর আম্মাজান শেখায়নি? ইরাম হুট করেই নিজের একটি আঙুল সাইবানের ঠোঁটে চেপে ধরল। শ্, ঘুমাচ্ছে, আস্তে। সাইবান নিজের জায়গায় জমে গেল। ঘুম জড়ানো চোখে চেয়ে রইল ইরামের দিকে। হলদেটে মৃদু আলোয় রমণের চেহারা তার বুকে অদ্ভুত একটা ঝড় তুলল যেন। ঠোঁটের উপর নরম আঙুলটার ছোঁয়া তাকে মাতাল করে ফেলেছে। শরীরের সবটুকু শক্তির প্রয়োজন হলো সেই আঙুলটায় একটা গাঢ় চুমু দেয়া থেকে নিজেকে নিবারণে। সাইবানের ঘোলাটে দৃষ্টি এবং ফোলা মুখখানি দেখে বিব্রত ইরাম দ্রুত নিজের হাত সরিয়ে নিল। এগিয়ে দিল ফোন। তোমার ফোন। সাইবান একটি ঢোক গিলে ফোন হাতে নিল। কলার আইডি দেখে এক সেকেন্ড তার চেহারা বদলে গেল। ফোনটা রিসিভ করে বিছানা ছেড়ে উঠে গেল সে। সোজা বারান্দায় চলে গেল। ইরাম সেদিকে চেয়ে রইল। অতঃপর বিছানায় বসে ইজানকে ঠিকঠাক করে শুইয়ে রাখল। ক্ষণে ক্ষণে তার চোখ না চাইতেও চলে গেল বারান্দার দিকে। 2 মিনিট বাদে ফিরে এলো সাইবান, রীতিমতো রুদ্রমূর্তি হয়ে। ইরামকে কোনো জবাবদিহি না করেই ক্লোজেট থেকে জ্যাকেট বের করে গায়ে জড়ালো। চুলে আঙুল চালিয়ে ঠিকঠাক করে ওয়ালেট আর গাড়ির চাবি পকেটে ভরল। ঘড়ির দিকে তাকালো ইরাম। প্রায় 3টা বাজছে। এত রাতে কোথায় যাচ্ছ? কাজ আছে, কখন ফিরবো জানি না। এটুকুই। বিশেষ ব্যাখ্যা ছাড়াই সাইবান ভারী বুট জুতো পায়ে গলিয়ে হনহন করে ঝোড়ো গতিতে হেঁটে বেরিয়ে গেল রুমের বাইরে। ইরাম বসে থাকলো বিছানায়, হতবিহ্বল হয়ে। একটা মাত্র ফোন কলের প্রয়োজন ছিল এত রাতে সাইবানকে ঘরের বাইরে টেনে নিতে। এই বিষয়টা ছাড়া হাজার চাইতেও আর কিছু ভাবতেই পারল না ইরাম। শেষ রাতের দিকে মাত্র 2 থেকে 3 ঘন্টার মতো সময় ইরাম ঘুমাতে পেরেছে। 8টার দিকেই উঠে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছে। সুগন্ধার আজ থেকে ইনকোর্স পরীক্ষা, তাই আজ সকালের নাস্তা চা সে সামলাবে বলে রেখেছে। সামিয়া হয়তো উঠে গিয়েছেন, তার রুমের বাতি জ্বলছে, হাসপাতালের জন্য তৈরি হচ্ছেন খুব সম্ভবত। সারিকা একটু দেরিতে ওঠে, নাস্তাটা একাই করে। সকলের জন্য চুলায় চায়ের জন্য দুধ বসিয়ে ইরাম আগে থেকে প্রস্তুত করে রাখা ব্রেড ফলমূল সব টেবিলে নিয়ে সাজিয়ে রাখল। সাইবান এখনো ফেরেনি। বারংবার না চাইতেও সে সদর দরজার দিকে তাকাচ্ছে। চা যখন প্রায় ফুটে এসেছে তখনই ঘটনাটা ঘটল। পায়ের শব্দ শুনল ইরাম। সাইবান ফিরেছে ভেবে সে দ্রুত কিচেন থেকে বেরিয়ে এলো। অথচ মুখোমুখি হলো একদম ভিন্ন আর অপ্রত্যাশিত একটি দৃশ্যের। সুঠাম কাঠামোর অধিকারী এক 6 ফুট দীর্ঘদেহী বয়স্ক পুরুষ দণ্ডায়মান। থমথমে পাথুরে চেহারা, মুখ জুড়ে হালকা খোঁচা খোঁচা সাদা দাড়ি।
চুলে রূপালির আস্তরণ, ধূসর স্যুট প্যান্ট পরনে, বাম হাতে চকচকে সোনালি ঘড়ি, সেই হাতেই একটা লাগেজ ধরে রাখা, ভুরুজোড়া সদা কুঞ্চিত। চেহারা দেখতে মনে হবে বিনা কারণে জীবনের উপর বিরক্ত তিনি। ইরামের চিনতে একটু ভুল হলো না। পুরুষটির চোখ গোটা বাড়ির উপর ঘুরে রমণীর উপর থামল। ইরাম সঙ্গে সঙ্গে নিজের ওড়না মাথায় তুলে ঘোমটা দিয়ে এগিয়ে গেল। আসসালামু আলাইকুম খালু। বলে সে ঝুঁকে পা ধরে সালাম করতে গেল। নতুন বউ হিসেবে শ্বশুরকে প্রথমবার পায়ে সালাম করাটা ঐতিহ্য, অথচ চকচকে কালো সুপরিহিত পা জোড়া ইরাম শোয়ার আগেই সরে দাঁড়ালো। জমে গিয়ে মাথা তুলে তাকালো সে। উপর থেকে অতীব ভারী কণ্ঠে আদেশ এলো, সরে দাঁড়াও, তোমার মুখটা আপাতত দেখতে চাইছি না। দুইতলা বাড়িটার সামনে বেশ কতক মানুষের ভিড়। শেষ রাত হওয়া সত্ত্বেও আগ্রহী লোকের কমতি নেই। নিচতলার জানালা দিয়ে বাইরের কর্মকাণ্ড ভয়ার্ত চোখে দেখে যাচ্ছে তিতলি। তার বাবা মিস্টার চৌধুরী তরুণ ছেলেপিলেগুলোর সাথে ঝামেলায় জড়িয়েছেন। লিডার গোছের ছেলেটার নাম বখতিয়ার, ঘাড়ের কাছে ট্যাটু, চুলগুলো উস্কো খুস্কো, চোখেও কেমন যেন নেশালো ভাব। মিস্টার চৌধুরীর কলার চেপে ধরে হুমকি দিচ্ছে রীতিমতো। আপনার মেয়েকে শুধু আমি বিয়ে করব, বুঝছেন চৌধুরী সাহেব? 2টা বছর প্রেম করার সময় ওর মনে ছিল না মান সম্মানের কথা? আমার পার্টি কিন্তু ক্ষমতায় আছে, বুঝে নিয়েন। তেরিবেরি করলে একেবারে গায়েব কইরা ফালামু। তিতলির বুক কাঁপছে। স্কুল লাইফের সাদাসিধা ভদ্র ছেলেটা এমন জঘন্য একটা মানুষে পরিণত হবে সে কল্পনাও করেনি। প্রেম বলে যেটা চালিয়ে দিচ্ছে সেটা ঠিক প্রেমও ছিল না। তিতলি একটুখানি পাত্তা দিত এই যা। সাইবান আসার পর থেকে তার জীবনটাই বদলে গিয়েছে। অন্য কারোর সঙ্গে প্রেম করার প্রশ্নই আসে না। তিতলির মা মেয়ের পাশে দাঁড়িয়ে দোয়া দরুদ পড়তে শুরু করে দিয়েছেন। এমন সময় দুটো বাইক এসে থামলো তিতলিদের বাড়ির সামনে। লাফিয়ে নামলো আপনান, নীরব আর অনুরাগ। দ্বিতীয় চিন্তা ছাড়াই প্রত্যেকে ছুটে এসে ভিড়ের মাঝে ঢুকে পড়ল। ছেলেদের মধ্যে হট্টগোল বেঁধে গেল। অনুরাগ মাঝখানে দাঁড়িয়ে মিস্টার চৌধুরীকে আড়াল করে বলল, এক্সকিউজ মি, এটা কোন ধরনের অসভ্যতা? রাত বিরেতে একটা ভদ্র বাড়িতে এসে ভদ্রলোকদের বিরক্ত করছেন কেন? পুলিশকে জানাতে বাধ্য হব কিন্তু। অনুরাগের কথায় বখতিয়ার ভীষণ চটে গেল। প্রতিদ্বন্দ্বিতা আশা করেনি সে। নিজের একটা হাত তুলে দ্বিধা ছাড়াই শটান অনুরাগকে থাপ্পড় দিয়ে বসলো সে। আঁতকে উঠল সবাই। ইউ স্কাউন্ডেল! নীরব খেকিয়ে উঠে বখতিয়ারকে পিছন থেকে ঘুষি দিতে যাচ্ছিল, তবে দলের অন্য দুটো ছেলে নীরবকে জাপটে ধরে ফেলল। অনুরাগ ভালোই ব্যথা পেয়েছে। মুখের ভেতর রক্তের নোনতা স্বাদ টের পাচ্ছে এখন। মিস্টার চৌধুরী অনুরাগকে ধরে ফেললেন, আর্তনাদ করে বললেন, তোমাদের সমস্যাটা কি? সাধারণ মানুষকেই পাও শুধু জ্বালাতন করতে? সাধারণ? আপনার কাছে যে টাকার বস্তা আছে বাইর করেন। এত টাকা পোকায় খেয়ে শেষ করতে পারবে না। এলাকার উন্নতির জন্য লাখ 5 লাখ দিতেই সমস্যা কি? টাকা দিবেন নাকি মেয়ে দিবেন আপনার ব্যাপার। কুটিল হাসি মেখে বলল বখতিয়ার। পরক্ষণেই চোখ ঘুরিয়ে তাকালো বাড়ির ভেতরে দাঁড়ানো তিতলির দিকে। কেঁপে উঠল মেয়েটা। বাঁকা হাসল বখতিয়ার। অশ্লীলভাবে ঠোঁট চাটল সে। তবে তার সুখ দীর্ঘক্ষণ স্থায়ী হলো না। হঠাৎ করেই পিছন থেকে একটা গুরুগম্ভীর আওয়াজ ভেসে এলো। থোবরা বরাবর বাংলাদেশের মানচিত্র বসিয়ে দিতে চাই, নেবি? বখতিয়ার ভীষণ অবাক হয়ে ঘুরে তাকিয়েছে। কি তাকায়নি, তার চোয়াল বরাবর প্রচণ্ড শক্তিতে একটা ঘুষি আছড়ে পড়ল। এতটাই জোর যে বখতিয়ারের শরীরটা ছিটকে পড়ল মাটিতে। মনে হলো চোয়ালের হাড় বুঝি নড়ে গিয়েছে। তার দলের ছেলেরা আঁতকে উঠে ঝট করে সামনে তাকালো। আবছায়া লাইটের আলোর প্রতিফলনে ভেসে উঠল ছায়ামূর্তিটি। সুঠাম শরীরের অধিকারী। জ্যাকেট পরে থাকলেও শক্তিশালী বাহু স্পষ্ট বোঝা যাচ্ছে। সুদর্শন তীক্ষ্ণ চেহারায় জ্যান্ত ভীমস্রোতা। ভুরু পিয়ার্সিং চিকচিক করছে অশনি সংকেতের মতন। দণ্ডায়মান সাইবান আলাদিন। কোন শালারে তুই? কল মি ড্যাডি। তির্যক হেসে ঝাঁঝালো কণ্ঠে জবাব দিল সাইবান। তার নয়নজোড়া ক্ষিপ্তভাবে চারপাশ পর্যবেক্ষণ করল। অনুরাগের ফুলে উঠতে থাকা গাল, আতঙ্কিত মিস্টার চৌধুরী
আর সবশেষে জলজলে দৃষ্টিতে আশা নিয়ে তাকিয়ে থাকা তিতলি। সাইবানের সঙ্গে চোকাচোকি হতেই মেয়েটা দৌড়ে বাড়ির বাইরে চলে এলো। সাইবান অবশ্য নাটক দেখতে দাঁড়িয়ে থাকলো না। তিতলিদের বাড়ির পাশেই নতুন কিছু জিনিস তৈরির কাজ চলছিল। হনহন করে এগিয়ে গিয়ে সেখানে পড়ে থাকা একটা চেলা কাঠ হাতে তুলে নিল সাইবান। মিস্টার চৌধুরী ভড়কে গেলেন এই ছেলের এমন রুদ্র রূপ দেখে। বাবা আস্তে আস্তে, মারামারির কি দরকার? চান্দাবাজ রিপ্টিজারের জন্য মায়ের ওপর কোনো কথা নেই। আপনি সরুন আঙ্কেল। বখতিয়ার কোনো মতে উঠে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি। সাইবান শটান কাঠটা দিয়ে জোরালো আঘাত এনে বসলো ছেলেটার পাঁজর বরাবর। মুহূর্তেই গন্ডগোল বেঁধে গেল। আপনার নীরব, অনুরাগ এরাও আর বসে রইল না। আশেপাশে যে যা হাতে পেয়েছে সেটা নিয়েই চড়াও হলো। ধস্তাধস্তির মাঝে বখতিয়ারের কলার ধরে টানতে টানতে বাড়ির সিঁড়ির কাছে নিয়ে গেল সাইবান। ঠিক তিতলির পায়ের সামনে বান্দাকে উপুড় করে ফেলে পিঠের উপর পা দিয়ে চেপে ধরল। এক হাতে চেলাকাঠ ধরে রেখে শাসালো। আমি যা যা বলবো বাঁচতে চাইলে তাই রিপিট করবে। বল, আমার যেন আমাকে মাফ করে দেন। আমি আর জীবনে আপনার দিকে কোনো জোরে তাকাবো না। যদি তাকাই তাহলে আমি কুত্তার পা চাটি। বল। বখতিয়ার জোর করে ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে। অপমানে টকটকে হয়ে গেছে সম্পূর্ণ। সাইবান আরো জোরে চেপে ধরল তাকে। বলবি এই কুদম কেলানি খাবি? ডিম থেরাপি শুধু তোর পার্টির বুঝতে বলো না, আমিও দিতে জানি। আহা, আম্মাজান। বলতে বাধ্য হলো বখতিয়ার। বাঁকা হাসি ফুটলো সাইবানের ঠোঁটে। সে শিখিয়ে দিল, আমার যেন আমাকে মাফ করে দিন। আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমি দুধ খাওয়া বাচ্চাটি হয়ে যাব। মেয়ে দেখলে আস্তাক ফিরুল্লাহ পড়তে পড়তে উল্টো দিকে দৌড় দেবো। আমি দুধ খাওয়া। শুনতে শুনতে বুকে দুবাহু বেঁধে বেশ উপভোগ করে গেল তিতলি। বখতিয়ার ছাড়া পেল টানা 7টা মর্মান্তিক বাক্য উচ্চারণ করার পরেই। আশেপাশের লোকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিল। অনেকে আবার ভিডিও করেও রাখলো। সবশেষে উঠে পড়ে টলতে টলতে যখন সে নিজের দলের ছেলেদের কাঁধে ভর দিয়ে বাড়ির বাইরের দিকে এগোলো, তখন পিছনে তাকিয়ে সাইবানের সঙ্গে দৃষ্টি মেলালো। চেলা কাঠটা কাঁধে ঠেকিয়ে বান্দা এক হাতে সিগারেট জ্বালিয়ে ঠোঁটে পুরে রেখেছে। ভুরু কুঁচকে তীব্র অসহনীয় এক দৃষ্টিতে বখতিয়ারের দিকে তাকালো সে। তোকে আমি দেখে নেব। দাঁত কিড়মিড় করে উচ্চারণ করলো বখতিয়ার। সাইবান খিলখিল করে হেসে উঠে ঠোঁট থেকে সিগারেট সরিয়ে বলে উঠল, তুই কি রাত কানা? এখন দেখতে পাচ্ছিস না? আপনার নীরব একযোগে অট্টহাসিতে ফেটে পড়ল। অনুরাগ অবধি হাসতে গিয়ে নিজের ব্যথা পাওয়া গালটা চেপে ধরল। অপমানের চূড়ান্ত পর্যায়ে পেরিয়ে যাওয়ায় বখতিয়ার আর দাঁড়িয়ে থাকতে পারল না। খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে বেরিয়ে গেল গেটের বাইরে। অনুসরণে তার সাঙ্গপাঙ্গ। চারপাশ শুনশান হয়ে পড়তেই তিতলি ছুটে এসে সাইবানকে জাপটে ধরল। থ্যাঙ্কস দোস্ত, কি ভয় পেয়ে গিয়েছিলাম আমি। আব্বুকে যাচ্ছে তাই ভাবে হুমকি দিচ্ছিলি। সাইবান খানিকটা বিব্রত হলেও তিতলির মানসিক অবস্থার কথা চিন্তা করে সরিয়ে দিল না। শুধু একটি হাত মেয়েটার মাথায় রাখল। ইটস ওকে নাও। বলতে বলতে মিস্টার চৌধুরী সিঁড়ির উপরেই বসে পড়লেন। অনুরাগ তাকে ধরল। মিসেস চৌধুরীও ছুটে এলেন। এদের জ্বালাই বাঁচি না আর। থানায় জিডিও করে রেখেছি, যদি পুলিশ একটু গুরুত্ব দিত। টাকা ঢেলেও লাভ হচ্ছে না। পার্টি ক্ষমতায় আছে তো পলিটিক্সের পাওয়ারেই উড়ছে বেশি। এদের সাথে বেশি ঝামেলায় না জড়ানোই ভালো। প্রতিবেশীদের কেউ একজন বলল, তবে সাইবান পাত্তা দিল না। নিজের কাছ থেকে সাবধানে তিতলিকে দূরে সরিয়ে দাঁড়িয়ে চেলাকাঠ ঠেলে দুহাত উপরে তুলে খানিক আড়মোড়া ভাঙল বুঝি। তারপর অবিচলিত কণ্ঠে বলে উঠল, আন্টি, এক মগ কফি হবে? শরীরটা কেমন ম্যাচম্যাচ করছে। মিসেস চৌধুরী এত চিন্তার মাঝেও না পারতে হেসে ফেললেন। দ্রুত বাড়ির ভেতরে যেতে যেতে বললেন, অবশ্যই, তোমরা সবাই ভেতরে আসো। একেবারে সকালে নাস্তা না খাই কিন্তু ছাড়ছি না বাপু। আজকের সকালের নাস্তার টেবিল জুড়ে গুরুগম্ভীর পরিবেশ বিদ্যমান। শুধু প্লেট চামচের টুংটাং শব্দ ছাড়া দ্বিতীয় কোনো রা নেই কারো মুখে। নীরব অস্থির, রীতিমতো দম বন্ধকর একটা অবস্থা। সবাইকে নাস্তা বেড়ে দেওয়ার দায়িত্ব পালনের পাশাপাশি
আর চোখে মানুষটাকে দেখে যাচ্ছে ইরাম। AKM আহমদ উদ্দিন, সাইবান সারিকার বাবা, সামিয়ার স্বামী এবং ইরামের খালু। পেশায় একজন ব্যবসায়ী। ঠিক কিসের ব্যবসা সেটা ইরামের বিস্তারিত জানা নেই। এই মানুষটার সম্পর্কে জ্ঞান তার ভীষণই কম। শূন্য বললেও ভুল হবে না। কারোর সাথেই মিশুক নন। ছোটবেলার স্মৃতি হাতড়েও এই লোকটার বিশেষ উপস্থিতি ইরাম মনে করতে পারছে না। পাশাপাশি বসার বদলে সামিয়া এবং আহমদ বসেছেন একে অপরের মুখোমুখি। টেবিলের দুপাশে দুজন, যেন মাঝখানে কেউ দেয়াল তুলে দিয়েছে। বাবার পাশে বসা সারিকা বিশেষ অস্বস্তিতে আছে, তার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। কেমন যেন হাঁসফাঁস করছে। ইরাম টেবিল ঘুরে নীরবে আহমদের প্লেটে আলু ভাজি বেড়ে দিতেই তিনি প্লেট দূরে ঠেলে বলে উঠলেন, আমি আলু ভাজি খাই না। ইরাম ভড়কে গেল। সামিয়া ভুরুকুসকে তাকালেন। কবে থেকে আলু ভাজি তোমার পছন্দের নাস্তা? আজকে থেকে আর পছন্দের নেই। গলা খাকারি দিয়ে ইরাম বলল, আপনাকে তাহলে ডিম পোস্ট করে দিই খালু। 2 মিনিট একটু বসুন। হাত তুলে ইরামকে থামিয়ে দিলেন আহমদ। চা পরোটাই আমার হয়ে যাবে, থ্যাঙ্কস। ডিমের খোসার উপর হাঁটা বোধ হয় একেই বলে। শুধু ইরামই নয়, বরং বাড়ির প্রত্যেক সদস্যই ভীষণ সচেতন হয়ে উঠেছে। ইরাম বেশি তর্ক না করে চেয়ার টেনে বসল। কোনো মতে আধখানা রুটি সে শেষ করেছে। এই সময়েই সামিয়া কথা বলার সিদ্ধান্ত নিলেন। না জানিয়ে মালয়েশিয়া থেকে হুট করে চলে এলে যে? কেন? ঢাকঢোল পিটিয়ে সানাই বাজিয়ে আসা উচিত ছিল বুঝি? ভুরু কুঁচকে ফেললেন সামিয়া। সেটা বলিনি। না না, বলে ফেলো। তুমি যা বলো তাই তো হয়। তোমার উপর কথা বলার কোনো অধিকার অন্য মানুষের আছে? শখ, স্বপ্ন, ইচ্ছে সব তোমারই পূরণ করতে হবে। বাকিদের দিক ভাবার প্রয়োজন নেই। আহমদ! টেবিল চাপড়ে উঠে দাঁড়ালেন সামিয়া। তীব্র দৃষ্টিতে তাকালেন স্বামীর দিকে। তুমি অভদ্র আচরণ করছো বলে মনে হচ্ছে না? নিজের মর্জি মতো যাকে তাকে বাড়ির বউ বানানোর সময় তোমার মনে হয়নি তুমি লিমিট ক্রস করছো? আহমদের কণ্ঠ শান্ত, অথচ তার কথার মাঝে অদ্ভুত একটা তেজ আছে। উপেক্ষা করা অসম্ভব। সারিকা নিজের বাবা মায়ের উত্তপ্ত ক্রোধের মাঝে একটুখানি শীতল হাওয়া হতে চাইল। মম, ড্যাড, প্লিজ, তোমরা বাচ্চা না। এটা নাস্তার টেবিল। অন্য বাড়ির মানুষের সামনে এসব কি ধরনের উদ্ভট আচরণ? অন্য বাড়ির মানুষ যে ইরাম, তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা এমন সময়েও ঠিকই একটা ঠেস দিয়ে দিল। ইরাম একটি নিঃশ্বাস ফেলে ভদ্র অথচ আত্মবিশ্বাসী গলায় বলল, খালু, খালামণি, আপনারা প্লিজ আমাকে নিয়ে ঝগড়া করবেন না। যদি আমার জন্য এই দূরত্ব সৃষ্টি হয়ে থাকে, তবে করজোরে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমার আপাতত আর কিছু করার নেই। প্লিজ আপনারা শান্ত হন, আমরা নাস্তা করি। আলাপ আলোচনা সব না হয় আপনি বিশ্রাম নেওয়ার পর করা যাবে। আহমদ বাঁকা দৃষ্টিতে ইরামকে দেখলেন। তারপর এক চুমুকে গরম চায়ের কাপ শেষ করে ঠাস করে চেয়ার ঠেলে টেবিল থেকে উঠে গেলেন। আমার হয়ে গেছে। এটুকুই। তিনি আর বসলেন না। লম্বা পা ফেলে বাড়ির অন্দরমহলে আড়াল হয়ে গেলেন। আহমদ চলে যেতেই সামিয়া নিজের চেয়ারে ধপ করে বসে পড়লেন। কপালে হাত ঠেকিয়ে চোখ বুজে ফেললেন। সারিকা এগিয়ে নিজের মায়ের কাঁধে হাত রাখল। মম, ইটস ওকে। তুমি জানতে এমনটা হওয়ারই ছিল। ইরামেরও ইচ্ছে হলো নিজের খালামণিকে একটু সান্ত্বনা দেয়, তবে সেই সুযোগ হলো না। পথ শব্দ ভেসে এলো। ঝট করে ফিরে তাকাতেই সে দেখল ভিতরে ঢুকেছে সাইবান। কারো দিকেই তাকায়নি সে। সামিয়া আর সারিকা দুজন দুজনের গোপন কথোপকথনে ব্যস্ত থাকায় বিশেষ নজরপাত করেনি। তবে সাইবানের হাঁটুর দিকে জিন্সের ছিঁড়া অংশ এবং ঘাড়ের দিকে লালচে দাগ ইরামের দৃষ্টি এড়ালো না। সাইবান উপরে উঠে যেতেই সেও টেবিল থেকে উঠে ছুটে চলে গেল বেডরুমের দিকে। বেডরুমের ভেতর ঢুকেই যথারীতি ইজানকে ক্রিবে নিদ্রাচ্ছন্ন দেখতে পেল সাইবান। ছোট্ট শিশুটি 2 হাত মুঠ করে গভীর ঘুমে আচ্ছন্ন, পাতলা ঠোঁট জোড়া হালকা ফাঁক করা। সেখান থেকে লালারস গড়িয়ে বালিশে পড়ছে। বাঁকা হাসলো সাইবান। লাইফতে তো রিপোর্টলা খাওয়া, কাদা, হাগুমতো, ঘুম, সার্কেল অনগোয়িং। মাথা ঝাঁকিয়ে নিজের জ্যাকেটটা খুলে নিল সে।
ভেতরের ট্যাঙ্ক টপ বেরিয়ে আসতেই ত্বকের উপর লালচে নীলাভ দাগ পরিষ্কার হলো। মারামারির সময় সেও কম কিছু হজম করেনি, তবে অতি উত্তেজনায় আদ্রেনালিনের ক্ষরণে তখন ওসব গায়ে লাগেনি। এখন লাগছে। গরম পানির ভেতর বসে থাকতে হবে ঘন্টাখানেক। জাকুজির কথা মনে পড়ল, কিন্তু হাতে অত সময় নেই। দুপুরের আগেই আবার সিলেটের জন্য বেরিয়ে যেতে হবে। সে যখন ঘাড়ে একটা তোয়ালে ঝুলিয়ে বাথরুমে কুইক শাওয়ার নিতে যাবে, তখনই বেডরুমে ঢুকলো ইরাম। খানিকটা হাঁপাচ্ছে, ছুটে এসেছে বোঝা যাচ্ছে। সাইবান এমন মুহূর্তেও মজা নিতে ছাড়ল না। মাথা কাত করে স্ত্রীকে আপাদমস্তক পর্যবেক্ষণ করে বলল, স্বামীর বুকে ঝাঁপিয়ে পড়তে আর তর সইছে না যে ছুটতে ছুটতে এসছেন? বলে শাহরুখ খান স্টাইলে বুক চেতিয়ে দুবাহু মেলে ধরল সাইবান। ইরাম বিরক্তিবোধ শব্দ করে এগিয়ে এসে চাপড় দিল তার মেলে ধরা হাতে। মজা বন্ধ করো। সারা রাত কোথায় ছিলে? আর এইসব কিসের দাগ? ব্যথা পেয়েছো কিভাবে? মুখ থুবড়ে মেন হলে পড়েছো? এমন গালগপ্প আমায় বিশ্বাস করতে বলবে না। বেঁচে কিছু না, এই একটু শক্তি প্রদর্শন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাম আর কি। রাত না হলে আবার খেলা জমে না। সাইবানকে ঠেলে জোরপূর্বক বিছানায় বসিয়ে দিল ইরাম। অতঃপর দ্রুত হাতে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ফার্স্ট এইড কিট নিয়ে এসে বসল। সাইবান ভুরু তুলে বিস্ময় নিয়ে রমণীর কর্মকাণ্ড দেখে গেল। ইরাম অ্যান্টিসেপটিক দিয়ে তুলো ভিজিয়ে সাইবানের কাছে সরে এলো। নরম আঙুলে তার মাথাটা সামান্য কাত করে ঘাড়ের দিকের দাগটা ভালোভাবে পর্যবেক্ষণ করলো। কেউ খুশি বেড়েছে এখানে। এতটা কাছ থেকে ইরামের উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে গেল সাইবানের ঘাড়ে। শিউরে উঠল সে, না চাইতেও। চোখজোড়া অজান্তে বন্ধ হয়ে এলো। ইরাম থেমে নেই। তুলোটা লালচে হয়ে ওঠা ত্বকে বসিয়ে আলতোভাবে মুছে নিতে নিতে সে ফিসফিস করল, মারামারি করেছো তুমি? জ্বালা হলো। দাঁতে দাঁত কামড়ে হিসিয়ে উঠল সাইবান। আপনার মাথার পিছনে তৃতীয় চক্ষু আছে মনে হচ্ছে। জ্বলছে? না, শোক লাগছে। চাপ দিন, আর জোরে কোচলে ভর্তা বানিয়ে ফেলুন। রাগে গজগজ করে উঠল সাইবান। ইরামের ঠোঁটে মৃদু হাসি ছুঁয়ে গেল। এবার আরো খানিকটা কাছে ঝুঁকে এলো সে। সাইবানের ঘাড়ে তুলো দিয়ে মুছতে মুছতে আলতোভাবে ফু দিল জ্বালা কমানোর উদ্দেশ্যে। সাইবানের সিঁড়ি দাঁড়াবে শীতল তরঙ্গ খেলে গেল। মনে হলো ব্রেইনের ভিতর নিউরনে নিউরনে শর্ট সার্কিট হয়ে গিয়েছে। শরীরের সর্বশক্তিতে সে নিজেকে নিবারণ করল ইরামকে ছোঁয়া থেকে। দুহাত টেনে ধরল বিছানার চাদর, ভীষণ নিয়ন্ত্রণে। ইরামের অবশ্য এত কিছু খেয়াল নেই। সে একমনে নিজের কাজ করছে। ঘাড় থেকে সাইবানের বুকের দিকটায় নেমে এলো সে। ট্যাঙ্ক টপের চিকন স্ট্র্যাপটা শক্তিশালী কাঁধের উপর থেকে সামান্য নামিয়ে উন্মুক্ত করলো ত্বক। হার্টের উপরের দিকটায় নীলাভ একটা ছাপ। এবার সত্যি রাগ হলো ইরামের। দ্বিতীয়বার তুলা ভেজাতে ভেজাতে সে বলল, এসব আমার একদম পছন্দ না আলাদিন। ভদ্র ঘরের ভদ্র ছেলেরা এমন করে না। সারা রাত বাহিরে কাটানোর বিষয়টা না হয় আমি বাদ দিলাম, তবে নিজের এই অবস্থা করার মানে কি? অদ্ভুতুড়ে হাসলো সাইবান। কেন, আমার জন্য আপনার কষ্ট হচ্ছে বুঝি? ইরাম ঠোঁট ফুলিয়ে ফেলল। তেমন কোনো চিন্তা না করেই অজান্তেই তুলা খানিকটা জোরে চেপে ফু দিয়ে বলে উঠল, হাজবেন্ডের জন্য চিন্তা করার বারণ বুঝি? মাদারফু। অস্ফুট একটা অশ্রাব্য শব্দ বেরিয়ে এলো সাইবানের ঠোঁট গলে। ইরাম বুঝতেও পারল না কি ঘটছে। নিজের কোমরে একটা হ্যাঁচকা টান খেলো। তার শরীরটা আছড়ে পড়ল বিছানার উপর। গায়ের ওড়নাটা একপাশে ছড়িয়ে পড়ল। খোপা খুলে চুলগুলো নদীর স্রোতের ন্যায় মেলে গেল চারিপাশে। সাইবানের ভারী ও শক্তিশালী পুরুষালী শরীরটা তার উপর উঠে এলো। ডান হাতের লম্বাটে আঙুলগুলো জড়িয়ে গেল ইরামের গ্রীবাদেশ জুড়ে। শীতল স্পর্শে কেঁপে উঠল ইরাম। পা দুটো ছটফট করে উঠতেই সাইবানের হাঁটু চাপ দিয়ে আটকে ফেলল তাকে। অবাক নয়নে চেয়ে রইল ইরাম নিজের উপর ঝুঁকে থাকা মুখটার দিকে। হলদেটে ত্বক কেমন রক্তাক্ত হয়ে উঠেছে। কালো চোখ দুটোই ঝিলিক খেলে যাচ্ছে। ঠোঁট জোড়া হালকা ফাঁক হয়ে আছে। ভারী শ্বাস ফেলছে। চুলগুলো কপালে ছড়িয়ে পড়েছে। সাইবান আরও কাছে ঝুঁকে আসতেই ইরামের কপাল ছুঁয়ে গেল চুলের গোছা। শক্তভাবে চোখ বুজে ফেলল রমণী। কেন তা নিজেও বলতে পারবে না।
সাইবান অত্যন্ত মোহ নিয়ে তার মুখটা দেখল। ইরামের নাকে ছোট্ট একটা নোজপিন জ্বলজ্বল করছে। বস্তুটা এত কেন টানছে বোঝার আগেই সাইবান ঝুঁকে সেই নোজপিনের উপর নিজের ঠোঁট ছুঁয়ে দিল। ইরাম হালকা ঝটকা দিয়ে উঠল, অথচ নড়তে পারল না। তার গলায় সাইবানের হাত আরেকটু শক্ত হয়ে চেপে বসল। দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে ইরাম জ্বলজ্বলে চোখ মেলে তাকাতেই সাইবানের দৃষ্টি মোকাবিলা করতে হলো তাকে। তার গলার চাপটা বাড়িয়ে মুখটা একটুখানি উপরে তুলে নাকে নাক ছুঁয়ে দিয়ে সাইবান ফিসফিস করলো, কল মি হাজব্যান্ড অ্যাগেন। আর আমি আপনাকে পৃথিবীতে বসিয়ে চাপ্তারে ঘুরিয়ে আনবো। এমন পিশাচকে জাগাবেন না যাকে সইতে পারবেন না। অ্যাপ্রিসিয়াস। আলাদি, মাঝে মাঝে তুমি এমনভাবে কথা বলো যে আমার মনে হয়। ইরাম নিজের কথাটা শেষ করতে পারল না। শব্দগুলো দ্বিধান্বিত হয়ে গলার ভেতর আটকে গিয়েছে। উদ্ভ্রান্ত দৃষ্টিতে সে দেখছে তার উপর ঝুঁকে থাকা সাইবানকে। তার আধো বুলি শুনে সাইবান তার গলার পাশের পালস বারবার আলতো আঙুলের চাপ দিয়ে ফিসফিস করল, কি মনে হয়? যে তুমি আমি তুমি আমাকে। জমে গেল সাইবান আর ইরাম উভয়ে। ক্রিবে শুয়ে থাকা ইজান একেবারে হঠাৎ করে চিৎকার দিয়ে কেঁদে উঠছে। ছোট্ট হাত পা ছুঁড়ে এমনভাবে নাটকীয় ভঙ্গিতে কান্নাকাটি করছে যেন কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। ইরামের মাতৃ মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। ধাক্কা দিয়ে সাইবানকে নিজের উপর থেকে সরিয়ে ছুটে গেল সে সন্তানের কাছে। দ্রুত ইজানের ছটফট করতে থাকা শরীরটাকে নিজের বুকে তুলে নিয়ে দোলাতে লাগলো। এই যে বাবাটা, এই যে আম্মু এখানে, কান্না কেন? ক্ষুধা পেয়েছে তোমার? পেটু ভরেনি? সাইবান কয়েক সেকেন্ড উপুড় হয়ে বিছানায় পড়ে রইল। তার হাতটা এখনো চাদর আঁকড়ে ধরে রেখেছে, ঠিক যেখানে কয়েক সেকেন্ড আগ অব্দিও ইরাম শুয়েছিল। চাদর মুঠ পাকিয়ে ফেলল সে। চোখ মুখ কুঁচকে বিড়বিড় করে নিজেকে নিজে বোঝাতে লাগলো, কুল ডাউন, কুল ডাউন, কুল কুল কুল। এই পোটলাকে জানলা দিয়ে ছুঁড়ে ফেলানো যাবে না। পোটলা উঠতে পারে না। মাথা ঠান্ডা, মাথা ঠান্ডা। তামান্না ভাটিয়া, তামান্না ভাটিয়া। মনে মনে জপতে লাগলো সাইবান। ইরাম ততক্ষণে ফিডারের দিকে হাত বাড়িয়েছে। সে পাম্প করে রেখেছিল। সেটা কোনোভাবে নিচের কিচেনে ফেলে এসেছে সকালের নাস্তা তৈরি করার সময়। নিজেকে নিজে মনে মনে খানিক অভিসম্পাত করে এখন ম্রিয়মাণ হয়ে আসা ইজানকে বিছানায় উপুড় হয়ে থাকা সাইবানের পাশে রাখল সে। একটু দেখে রাখো, আমি নিচ থেকে ফিটা নিয়ে আসছি। এই 5 মিনিট। হয়ে রইল সাইবান। চোখ মেলে ইরামকে দ্রুত রুম থেকে বেরিয়ে যেতে দেখল। তারপরই তার করুণ চোখ জোড়া এসে পড়ল ইজানের উপর। কান্নার বালাই নেই আর, তবে নয়ন দুটি অশ্রুতে ভিজে টলটল করছে। নাক টানছে আর অদ্ভুত ভঙ্গিতে সাইবানের দিকে তাকিয়ে আছে, যেন ভ্রুকুটি করছে তাকে। ভুরু তুলে খানিকটা সময় তাকিয়ে থেকে খপ করে ইজানের গলায় হাত রাখল সাইবান। নাজুক শরীরের অঙ্গ তার দুইখানা আঙুলেই সম্পূর্ণ জড়িয়ে গেল। পোটলা, তোর কল্লাটা 2 ইঞ্চের আর সাইরেন বাজে 69 ইঞ্চের। তোর ভোকাল কর্ড নাকি টাইটানিকের হর্ন। টাইম মতো পোত করে বাজিয়ে দিস। সাইবান ইজানের ছোট্ট গলা আলতোভাবে আঁকড়ে শাসালো। বিনিময়ে গুঙিয়ে উঠল ইজান। ছোট্ট শিশুটির ভুরু এমনভাবে কুঁচকে এলো যেন পিতার ওপর যার পরনায় বিরক্ত সে। এই চোপ, চোখ পাকিস কাকে তুই? চিনিস আমাকে? আমি তোর বিনা শ্রমে হয়ে যাও বাপ। বুঝতে হবে মামা, এমনিতেই কল্লার শক্তি দেখিয়ে আমার দুনিয়া নাড়িয়ে ফেলেছিস। এবার সাইবানের মুখটা একদিকে হেলে গেল। চোয়াল ফাঁক হয়ে পড়ল কয়েক ইঞ্চি। মুখের কথা তার মুখে আটকে রইল। কয়েক সেকেন্ড সে বুঝতেই পারল না কি হয়েছে এইমাত্র। ইজানের ছোট্ট হাতটা সশব্দে আছড়ে পড়েছে তার বাম গাল বরাবর। সোজা বাংলায় বলা যায় থাপ্পড়। সাইবান চোখে অফুরন্ত অবিশ্বাস নিয়ে তাকাতে না তাকাতেই চোখ মুখ কুঁচকে এবার ছোট্ট পা তুলে পিতার থুতনি বরাবর লাথি ছুড়ে ইজান লাফিয়ে উঠল। You little piece of shit! আর্তনাদ করে উঠল সাইবান। ইজানের ছোট্ট 2 হাত বিছানার সঙ্গে চেপে ধরল। বিপরীতে নিজের পা দুখানা তুলে দমাদম ছুড়তে আরম্ভ করল ইজান। সে লাথি তার বাবার মুখে পড়ছে কি বুকে দেখার কোনো সময় নেই তার।
নাটকবাজ, ধরিবাজ, চালবাজ, এক চটকনায় মরিবাজ। হে যে আম্মু, এসে পড়েছে পুচুকু। পিতা পুত্রের টি-20-র মাঝেই রুমে প্রবেশ করে জমে গেল ইরাম। বিছানার উপর বসে আছে সাইবান, তার দুহাত তোলা উপরের দিকে, সেখানে ঝুলছে ইজান। ইজানের একটা পা এখনো সাইবানের ডান গাল বরাবর বসানো, আর সাইবানের হাত ইজানের মাথার অল্প বিস্তর চুলের মাঝে মুঠ করে রাখা। দুজনই থমকে গেল ইরামের কণ্ঠস্বর শোনার সঙ্গে সঙ্গে। ঘুরে তাকালো ওই অবস্থায়। ইরাম দৃশ্য দেখে হাসবে কি কাঁদবে ভুলে গেল। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল শুধু। ইজানই সর্বপ্রথম নিজের আদ লাথিটা পূর্ণ করে সাইবানের গালে ঠেটিয়ে কেঁদে উঠল। ইরাম ছুটে এসে ছেলেকে কোলে নিল, দ্রুত ফিডারটা মুখে নিয়ে দোলাতে লাগলো। ইজান শান্ত হয়ে এলো তৎক্ষণাৎ। চুপচুপ করে ভদ্র বাচ্চাটি হয়ে খাবারে মনোযোগ দিল। তখনও নিজের গাল চেপে ধরে রাখা সাইবান হাঁপাতে হাঁপাতে বলে উঠল, কি সাংঘাতিক! চেঙ্গিস খান নামটা ওয়েস্ট না হলে এই পোর্টলাকে অতি জরুরি হতো। শালা একটা ডিকটেটর। এতক্ষণ না হাসলেও এবার আর হাসি রুখতে পারল না ইরাম। হাসতে হাসতে বলল, তোমাদের দুজনকে এক রুমে ছেড়ে দেওয়া আর বাকিতে কুমিরে এক ঘাটে জল খাওয়া একই ব্যাপার দেখছি। সাইবান আর কিছু বলল না। এক হাতে নিজের মুখ ঘষতে ঘষতে অপলক নয়নে চেয়ে থাকলো ইরামের অকৃত্রিম হাসির দিকে। কয়েক ঘন্টা পর দুপুর হয়ে এসেছে প্রায়। সাইবান খাওয়া গোসল সেরে তৈরি হয়ে নিচ্ছে বেরোবার উদ্দেশ্যে। গাড়িতেই যাবে যেহেতু একটা ক্যাজুয়াল টি শার্ট আর ঢোলার ট্রাউজার পরেছে। ডাফল ব্যাগ শেষবারের মতো দেখে নিচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। এমন সময় রুমে এলো ইরাম, হাতে সামিয়ার থেকে নিয়ে আসা ল্যাপটপ। ইজান সকালের পর আবার ঘুমিয়েছে আধ ঘন্টা আগে। ধীর পায়ে প্রবেশ করে নাইট স্ট্যান্ডে ল্যাপটপ রেখে ইরাম ব্যস্ত সাইবানকে দেখল। কাজের সময় ছেলেটার মনোযোগ একেবারে অনন্য ধরনের। কিছুক্ষণ ইতস্তত করল রমণী। তার কিছু টাকা দরকার, হাত একেবারেই ফাঁকা। উপরন্তু সে সিদ্ধান্ত নিয়েছে আগামীকাল সুগন্ধার সাথে বাইরে গিয়ে কম্পিউটার কোর্সে ভর্তি হয়ে আসবে। সাইবান যেহেতু চলে যাচ্ছে, তার সাথে আর কথা বলার সুযোগ হবে না। কিন্তু টাকার ব্যাপারটা তুলতেও কেমন যেন লাগছে তার কাছে। সামিয়ার কাছে এই কারণেই চাইতে পারেনি। এমনিতেই তার জন্য অনেক করেছে বাড়ির মানুষগুলো। দেনমোহরের টাকাটাও সামিয়া ইরামের নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। ওটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা করবে ভাবছে ইরাম। সেখান থেকে এখন তুলবে নাকি? অনেক কিছুই ভাবলো সে। শেষমেশ সিদ্ধান্তে উপনীত হলো। সাইবানের পাশে গিয়ে দাঁড়ালো ইরাম। একটা কথা বলার ছিল। ঝেড়ে গেছে ফেলুন, আমার তারা আছে। নিজের কাজ করতে করতেই বলল সাইবান। ইরাম খুব বেশি সময় আর নষ্ট করলো না, বলে উঠল, আমার কিছু টাকা দরকার। একটা কম্পিউটার কোর্স করতে যাচ্ছি, শুনেছি 2 মাসের কোর্স ফ্রি 5,000। সাইবান এবার চোখ ঘুরিয়ে ইরামের দিকে তাকালো। ভুরু তুলতেই তার আইব্রো পিয়ার্সিং জলজল করে উঠল। কিসের কোর্স? আর্টিকেল রাইটিং আর ওয়ার্কশিপ ফর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করবেন সিদ্ধান্ত নিয়েছেন? আপাতত হ্যাঁ। ইরাম প্রায় প্রস্তুতি নিয়েই রেখেছিল যে একটা বেশ লম্বা চওড়া বিশ্লেষণ করবে। কেন এই কাজটা করতে ইচ্ছুক, কিভাবে করবে, মেয়ে বলে কেউ কাজ না দিলেও তাকে লড়াই করে যেতে হবে, কারো আপত্তি থাকলেও তার কিছুই করার নেই, ইত্যাদি ইত্যাদি। তবে সাইবান তেমন কিছুই জিজ্ঞেস করলো না। ট্রাউজারের পকেট থেকে নিজের ওয়ালেট বের করে যতগুলো নোট ছিল সবগুলোই বের করে আনলো। গুনেও দেখলো না কত আছে। সরাসরি ইরামের হাতে ধরিয়ে দিয়ে ওয়ালেট আবার পকেটে ভরে রাখলো। ইরাম অবশ্য গুনে দেখলো 8টা 1000 টাকার নোট আর 4টা 500 টাকার নোট, মোট 10,000 টাকা। এটা তো অনেক বেশি, তোমার লাগবে না? ওয়ালেট তো পুরো ফাঁকা করে ফেলেছো দেখলাম। আমার কার্ড আছে, ক্যাশ না হলেও চলবে। বলে সাইবান ব্যাগ কাঁধে ঝুলিয়ে রুমের দরজার দিকে এগোলো। আমার তো 5,000 টাকা হলেই চলবে, 10,000 কেন দিচ্ছ? ইরামের কণ্ঠস্বরে সাইবান ঘুরে তাকিয়ে বলল, রেখে দিন, পরে কাজে লাগবে।
না, লাগলে আবার চাইবো। আপাতত ঋণী করো না, টাকা কষ্ট করে উপার্জন করতে হয়। তোমার বাড়ির উঠানে গাছে ধরে না? ইরাম এগোলো। বাকি 5,000 টাকা ফিরিয়ে দিতে গেলে সাইবানের হাতে সঙ্গে সঙ্গে তার হাতটা মুঠো করে চেপে ঝুঁকে এসে বান্দা তির্যক হেসে জানালো। ইউ বেটার লার্ন টু স্পেন্ড অ্যাজ ফাস্ট অ্যাজ আই আর্ন। থমকে গিয়ে মুখ তুলে তাকালো রমণী। তার চেহারায় সাইবানের তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে গেল। ঠোঁটে লেগে থাকা হাসিটা দেখে ইরাম না চাইতেও একটি ঢোক গিলতে বাধ্য হলো। সাইবানের হাসিটা তাতে আরেকটু বিস্তৃত হলো। ইরামের বাহু বেয়ে তার হাতটা উঠে এলো কানের লতিতে। কিছু এলোমেলো চুলের গোছা সযত্নে কানের পিছনে গুজে দিল সে। তারপর মুখ নামিয়ে সেই কানের কাছে আবেশ মাখা মৃদু কণ্ঠে বলল, পরের বার থেকে আমার কাছে আর টাকা চাইবেন না। এক্সট্রা ওয়ালেট ক্লোজেটের দ্বিতীয় ড্রয়ারে রাখা আছে। লক্ষ্মী বউয়ের মতো যা লাগে নিয়ে খরচ করবেন। মাস শেষে ওটা ভর্তি করে রাখার দায়িত্ব আমার। ইরামের ঠোঁট জোড়া ফাঁক হয়ে রইল। সম্মোহিতের ন্যায় সে চেয়ে রইল সাইবানের দিকে। কেন যেন দৃষ্টি ফেরাতে পারল না নিজের। সাইবান তার চোখের দিকে তাকালো। তারপর কিভাবে যেন বিদায় জানাতে হয়? ওই ইরাম মুখ খুললেও কথা শেষ করতে পারল না। সাইবান তার চিবুকে আঙুল জড়িয়ে মুখটা তুলে কপাল বরাবর নিজের ঠোঁট বসিয়ে দিল। তার ত্বকের মাঝে অস্ফুট স্বরে বলল, খুব জলদি জ্বালাতে ফেরত চলে আসবো। ট্রাই নট টু মিস মি টু মাচ মাই প্রিশিয়াস। আর দাঁড়ালো না সাইবান। নিজের উষ্ণতাটুকু কেড়ে নিয়ে উল্টো ঘুরে রুমের বাইরে বেরিয়ে গেল। ইরাম তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রইল বরফের মতো। অজান্তেই হাতে ধরে রাখা টাকায় তার আঙুলগুলো সজোরে চেপে বসল। সে ভুলেই গিয়েছিল অনুভূতি কিভাবে অনুভূত হয়। অথচ বহুদিন আগে আজ তার উষ্ণতা কিছু একটা ক্ষণিকের জন্য হারিয়ে ফেলার অনুভূতি কেন হচ্ছে সেটা তার বোঝদার মস্তিষ্ক বুঝতে পারল না। পরদিন গতকাল সিলেটে শো করতে চলে গিয়েছে সাইবান। ইরাম আজ সকাল সকাল তৈরি হয়ে নিয়েছে। একটা হলুদ রঙের কামিজ আর সালোয়ার, ওড়নাটা পরিপাটি করে কাঁধের দুপাশে তুলে দেয়া, চুলগুলো বিনুনি পাকিয়ে নিয়েছে। ইজানকে নিয়েই বেরোবে আজ, কারণ সামিয়া সারিকা কেউই বাড়িতে থাকবে না। সুগন্ধাও তার সাথেই যাচ্ছে, সেহেতু রেখে যাওয়ার প্রশ্নই আসে না। নাস্তা তৈরি হচ্ছে কিচেনে। ইরাম কিছুক্ষণ আগেই সাহায্য করে এসেছে সুগন্ধাকে। মেয়েটা এখন গরম করে নিচ্ছে সবকিছু। কেউই এখনো নাস্তার টেবিলে আসেনি। সময়টা ব্যবহার করার কথা ভাবল ইরাম। ল্যাপটপ নিয়ে বসে গেল। গতকাল থেকেই একটা বিশেষ কাজ করবে বলে ভেবে রেখেছে, যেটা এতদিন করার কথা মাথায় আসেনি। সুগন্ধার থেকেই টুকটাক খবর পেয়েছে সে। ইউটিউবে গিয়ে সার্চ দিল অ্যারাবিয়ান ডেইজ। একটি চ্যানেল ভেসে উঠল। মিউজিক সম্পর্কিত সকল ভিডিও, বিভিন্ন আর্টিস্টিক এমভি। সাবস্ক্রাইবার সংখ্যা 1 লাখের কাছাকাছি প্রায়। একটি বেশ জনপ্রিয় ভিডিও আছে, প্রায় 10 মিলিয়ন ভিউ। 1 বছর আগে আপলোড করা হয়েছে। ইরাম ভিডিওটা দেখল। ভাইরাল একটা গান। গত বছর টিভি চ্যানেলে আর এদিক সেদিক বেশ শোনা গিয়েছে। মেট্রো রেলে শ্যুট করা হয়েছে, বেশ অ্যাস্থেটিক কায়দায়। ভিডিওতে দেখানো ভবঘুরে টাইপের ভ্রমণ পিপাসু এক ছেলে। সেখানে অভিনয় করেছে সাইবান নিজে। একটি তরুণী মেয়েও রয়েছে। তারুণ্যের প্রেম কাহিনী ধরনের মিউজিক ভিডিও। ইরাম ডেসক্রিপশনে গেল। সেখানে সিঙ্গার, প্রোডাকশন ইত্যাদি ক্রেডিটের সঙ্গে লেখা মিউজিক কম্পোজার ডিজে আলাদিন। সাইবান কম্পোজার হিসেবে কাজ করে এটা জানা ছিল না ইরামের। সুগন্ধার গুপ্ত তথ্য অনুযায়ী তার ইনস্টাগ্রামও আছে। গুগল থেকে সেখানেও ঢুকলো ইরাম। প্রোফাইল বের করে তার চোখ কপালে উঠে গেল। 5 লাখ ফলোয়ার সংখ্যা। বেশিরভাগ তার বিভিন্ন শো এবং কম্পোজিংয়ের পোস্ট। হুট করে দেখলে মনে হয় না, কিন্তু সাইবান নিজের কাজ নিয়ে বেশ ভালোই এগিয়েছে। স্ক্রল করতে করতে প্রায় 7-8 মাস আগেকার একটি পোস্টে চোখ আটকে গেল ইরামের। তেমন কিছু না, স্রেফ একটা ছবি। কিন্তু স্রেফ একটা ছবিই যেন রমণীর বুকের ভেতর আগুন জ্বালিয়ে দিল। জিমে তোলা একটা মিরর পিকচার। সাইবানের পরনে কোনো শার্ট নেই, উদাম শরীর, শুধু একটা ঢোলা কালো ট্রাউজার পরনে। পেটানো শরীর আবছায় আলো আধারিতে ফুটে উঠেছে।
শক্তিশালী মাংসপেশির গড়ন আর উদরের কাঠামো বেশ চোখে লাগছে। ইরাম প্রথমটায় লজ্জা পেয়ে গেল, স্ক্রল করে চলে যাচ্ছিল, কিন্তু কিছু কমেন্টে তার মনোযোগ আটকে গেল। বেশিরভাগ মেয়েদের কমেন্ট, লুক অ্যাট দোস ব্রেডস, ওয়ারা ফার্মিং, নিউ ড্যাডি ইন টাউন। ইরাম হাঁ করে তাকিয়ে রইল। ভাষার আগামাথা কিছুই সে বুঝতে পারছে না, যদিও ইংরেজিতে লেখা, তবুও ব্রেড কোথায়? ছবির কোথাও তো ব্রেড দেখা যাচ্ছে না। আবার ফার্মিং কোথায় হচ্ছে? সাইবান তো কৃষক না। আর ড্যাডি? প্রোফাইলে দেয়া এক তরুণীর ছবি। এত বড় ধাড়ি মেয়ে একটা ইয়াং ছেলেকে ডাকে ড্যাডি? এ কোন যুগ এসে পড়লো? বাবা জানে তোমার? আপন মনে বিড়বিড় করলো ইরাম। বহু কষ্টে পাল্টা রিপ্লাই করার ইচ্ছাটা দমন করে নিল। ছবিটার দিকে চেয়ে ভ্রুকুটি করলো সে। এমন একটা ব্যক্তিগত ছবি পাবলিকালি দেওয়ার কি আছে? বিষয়টা যদিও তেমন কিছু নয়, তবে ইরামের কেন রাগ হচ্ছে সে বুঝতে পারছে না। ঠাস করে ল্যাপটপটা বন্ধ করে বসে রইল সে চুপচাপ। কিছুক্ষণ বাদেই নাস্তার টেবিল ভরে উঠল। সামিয়া, সারিকা এবং আহমদ সকলে এসে বসলেন। সামিয়া, সারিকা দুজনেই রেডি। সামিয়া যাবেন হাসপাতালে, সারিকা চেম্বারে। সে পেশায় একজন ডেন্টিস্ট। ভাইয়ের বিয়ে উপলক্ষে বেশ কয়েকদিন ছুটিতে ছিল, এখন আবার কাজ শুরু করেছে। সুগন্ধা আজ নাস্তা বেড়ে দিচ্ছে। ইরামকে পুরোদস্তুর বাইরের পোশাকে তৈরি হতে দেখে সামিয়া শুধালেন, কোনো প্ল্যান আছে? ইরাম মাথা দোলালো। জি, কম্পিউটার কোর্সে ভর্তি হব। ওয়াও, বেশ ভালো আইডিয়া। সামিয়া প্রশংসা করলেন। সকলেই নাস্তায় ব্যস্ত। নীরবতার মাঝে একবারে হঠাৎ করেই আহমদ বলে বসলেন, বাড়ি ফেলে এখন বাইরে কাজ করার মতন নাটকটা করে সমাজে যতটুকু মুখ আছে ততটুকুতে চুলকানি না মাখলেও চলে। পাউরুটি ছিঁড়ে মুখে তুলতে তুলতেও থমকে গেল ইরাম। হতভম্ব হয়ে চেয়ে রইল শ্বশুরের দিকে। আহম্মদ নির্বিকার। সামিয়া রীতিমতো হাহাকার করে উঠলেন, মানে কি আহমদ? ভদ্র ভাষায় কথা বলো। বাড়ির মেয়ে কেন কাজ করতে পারবে না? তুমি কি আদিম যুগের মানুষ? মেয়ে তো নয়, অনাকাঙ্ক্ষিত বউ। তো আমিও তো বাইরে কাজ করি, হাসপাতালে রাত কাটাই। তুমি তো কোনোদিন আমাকে এমন কথা বলনি। আহমদ বুঝি এক টুকরো তাচ্ছিল্যের হাসি হাসলেন। হতো আমার ডক্টর নয়, মেয়ে মানুষ ডক্টর হলে আলহামদুলিল্লাহ, বাকি সব নাউজুবিল্লাহ। সত্যি, যত জলদি মাথায় ঢোকাবে ততই মঙ্গল তোমাদের। রাস্তা ধরে গাড়ি এগিয়ে যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটে বসে আছে সুগন্ধা, পিছনের সিটে ইরাম, তার কোলে ইজান চুপটি করে বসে নিজের হাতে ধরা একটা ছোট খেলনা দিয়ে খেলছে। প্রায় অনেকটা পথই পাড়ি চলল নিঃশব্দে। তারপর হঠাৎ মুখ খুলল সুগন্ধা। আপনি কিছু মনে করেন না আপা? আসলে বড় সাহেব লোকটা একটু অমনি। ইরাম ছেলের উপর থেকে চোখ সরিয়ে সুগন্ধাকে দেখালো। ঠোঁটে অতি মৃদু হাসি মেখে বলল, মনে না করার মতন কাজ তো খালু করেননি, তবে আমি ফাঁকা বলিতে বিশ্বাসী নই। প্রতিবাদ হওয়া উচিত কাজের মাধ্যমে। পরক্ষণেই কথা ঘুরিয়ে ফেলল সে। শুধালো, কিছু মনে করো না সুগন্ধা, খালামণিকে সরাসরি জিজ্ঞেস করতে অস্বস্তি হচ্ছিল বলে তোমায় করছি। বাই এনি চান্স খালুর সঙ্গে কি খালামণির কোনো ঝামেলা হয়েছে? সুগন্ধা প্রশ্ন শুনে চুপ করে রইল কিছুক্ষণ। তারপর লুকিং গ্লাসের দিকে তাকিয়ে ইরামের সঙ্গে দৃষ্টি মিলিয়ে জানালো, আপনি বাড়ির মানুষ, আজকে নইলে কালকে এমনি জানবেন। সত্যিটা হলো গিয়া আম্মাজান আর বড় সাহেবের সম্পর্কটা গত 2 বছর ধইরা ঢিলা দিয়া চলতেছে। আমি অত বেশি কিছু জানি না, কখনো আগবাড়াই জিজ্ঞেস করতে চাই নাই। কিন্তু 1 বছর হইল বড় সাহেব বাড়িতে থাকেন না, আলাদা থাকেন। ব্যবসার কাজে এদিকে সেদিকে, সেপারেশন টাইম। কেন কি এত কিছু ঘাটি নাই ভাইজান। সারিকা আপাও কখনো এই বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছুক হয় নাই। ব্যাপারটা ধোঁয়াশা। ইরাম সব শুনে মাথা দোলালো, পাল্টা প্রশ্ন করলো না। এখন অনেক কিছুই ধরতে পারছে সে। সাইবানের বিয়েতে আহমদের অনুপস্থিতির কারণ, হঠাৎ তার বাড়িতে ফেরা আর ফিরেই শত্রু ভাবাপন্ন আচরণ করা,
আহমদ উদ্দিন আর সামিয়া মুন্সির সম্পর্কটা জোড়াতালি দিয়ে চলছে। ভেতরে অনেক অজানা কাহিনী এবং কিন্তু থেকে গিয়েছে। দুজনের মাঝে মায়া ভালোবাসা নেই বললেই চলে। আচরণে তেমনটাই প্রকাশ পায়, শুধুমাত্র নামে এখনো স্বামী স্ত্রী তারা। সুগন্ধাকে তার কলেজের সামনে নামিয়ে দিয়ে ইরাম গেল ঠিক পাশের রাস্তায়। গাড়ি থেকে নেমে ছেলেকে সাবধানে কোলে নিয়ে সে আশেপাশে তাকালো। তিনতলা একটা বিল্ডিং, নিচতলা সম্পূর্ণটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। ইজান মায়ের বুকে চুপটি করে শুয়ে আছে। ছেলের মাথায় ছোট্ট একটা চুমু এঁকে পায়ে পায়ে ভেতরে ঢুকলো ইরাম। ঢুকতেই রিসিপশনের মতো একটা জায়গা, একজন হিজাব পরিহিত মেয়ে বসে আছে কম্পিউটারের পিছনে। কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ম্যাম? ইরাম এগিয়ে গেল। আমি ইরাম কিপ্রিয়া। আজ সকালে ফোন করেছিলাম, আপনাদের ফ্রিল্যান্সিং বেসিক কোর্সটা করতে চাচ্ছিলাম। ও হ্যাঁ, আমার মনে আছে। আমি ফর্ম রেডি করেই রেখেছি। ম্যাম, আপনি ফিল আপ করে দিন। মেয়েটা ফর্ম দিল। ইরামকে একপাশে থাকা এই সোফায় বসতে ইশারা করলো। রমণী সেখানে বসে ধীরে ধীরে ফর্ম পূরণ করতে লাগলো। পরিবেশটা পছন্দ হয়েছে ইরামের। বেসরকারি হওয়ায় একদম শান্ত পরিপাটি স্থান, ভিড়ভাট্টার বালাই নেই। ছোটোখাটো একটা স্কুল টাইপের জায়গা। ইরাম যখন ফর্ম পূরণ করছে তখন আশপাশ দিয়ে যাতায়াত করা গুটিকতক ছেলে মেয়ে ফিরে ফিরে তার কোলে বসা ইজানকে দেখছে। এক বান্ধবীর দল তো উত্তেজনা সামলাতে না পেরে কাছেই চলে এলো, ইজানকে আদর করে গেল, হাতে চকলেটও ধরিয়ে দিল, যেটা অবশ্যই ইজান খেতে না পারলেও প্যাকেট জিভে গুজে চুষতে লাগলো। ছেলের কাণ্ড দেখে মুচকি হাসল ইরাম। টাকা জমা দিয়ে কোর্সে ভর্তি হওয়া হয়ে গেলে মেয়েটি বলল, ম্যাম আসুন, আমি আপনাকে আমাদের ক্লাসগুলোর একটা কুইক ট্যুর দিয়ে দিই, তাহলে পরের দিন আপনাকে কিছু খুঁজে পেতে কষ্ট করতে হবে না। ইরাম খুশি হলো। রিসিপশনে অন্য একজনকে রেখে মেয়েটি ইরামকে করিডোর ধরে ভেতরে নিয়ে গেল। আশেপাশে স্কুলের মতো কয়েকটি ক্লাস, প্রত্যেকটি কম্পিউটার এবং টেবিল দিয়ে পরিপূর্ণ। একটা ছোট লাইব্রেরিও আছে, তার সঙ্গে লাগোয়া একটা বিশেষ রুম। এখানে মিটিং, ভাইভা, পরীক্ষা ইত্যাদির কাজ করা হয়। মেয়েটি বাতলে দিল। মোটামুটি চারপাশ ঘুরে দেখানোর পর তারা যখন ফিরে আসছে তখন ইরাম জিজ্ঞেস করলো, আর আপু, আমি যে রিকোয়েস্ট করেছিলাম সেটা? জি, বাচ্চাকে সাথে রাখার ব্যাপারটা। এই ডিমান্ড আমাদের কাছে আগেও এসেছে এবং আমি দুঃখিত, এই বিষয়ে কম্প্রোমাইজ করাটা কষ্টকর। আপনার সঙ্গে আরও অনেকে কোর্সটা করবে। যদি তাদের সমস্যা হয় তাহলে কর্তৃপক্ষ হিসাবে আমাদের দায়িত্ব সকলের সুবিধা অসুবিধা বিবেচনা করা। ইরামের চেহারা ঝুলে পড়ল। ও আচ্ছা। মেয়েটি থেমে জানালো, তবে মানবিক দায়িত্ব কোণ থেকে বিষয়টা বিবেচনা করা হচ্ছে, কারণ আপনার মতো আরও অনেকেই আছে কিংবা ভবিষ্যতেও আসতে পারে। আপনার বাচ্চা যদি অন্য কারো সমস্যার কোনো কারণ না হয় তবে সেক্ষেত্রে বিশেষ বিবেচনায় কিছু ক্ষেত্রে উপস্থিতি রাখা যাবে। বাকিটা কর্তৃপক্ষের ফাইনাল সিদ্ধান্তের উপর নির্ভর করছে। সরি, আমি এর বেশি আর কোনো সাহায্য আপনাকে করতে পারছি না ম্যাম। এবার সামান্য হাসল ইরাম। না না, যথেষ্ট করেছেন, থ্যাঙ্কস। তারা ফিরে এলো। করিডোর বেয়ে রিসিপশনের দিকে যাওয়ার সময় একদম শেষ ক্লাসটার দিকে অজান্তেই নজরপাত হলো ইরামের। বেশ কয়েকজন ছেলে মেয়ে কম্পিউটারের সামনে বসে আছে, আর একদম সামনে ডায়াসের উপর দাঁড়িয়ে ডিজিটাল বোর্ডে কিছু একটা বুঝিয়ে যাচ্ছেন শিক্ষক। লম্বা চওড়া এক পুরুষ, মেধহীন শরীরে জড়ানো কালো শার্ট এবং ফর্মাল, চোখে হালকা ফ্রেমের চশমা, শ্যামলা মুখে একটা মায়াবী ভাব, আত্মবিশ্বাসী উপস্থাপন। হাত নেড়ে সে বুঝিয়ে যাচ্ছে, জেন্টলম্যান অ্যান্ড লেডিস, আপনাদের আর্টিকেল ফিনিশ করার ঠিক 2 মিনিট বাকি আছে। আমি উপদেশ দেব, আপনারা পয়েন্টগুলোর ওপর ফোকাস করুন। সুন্দর লেখা এআইও লিখতে পারে। আপনাদের মনে রাখতে হবে অনন্য হতে, নিজেকে সক্রিয়তায়। ওকে? ইরাম থেমে দাঁড়িয়ে খানিকটা সময় নিয়ে দেখল। ক্ষণিকের জন্য মনে হলো এই লোকটাকে সে আগেও কোথাও দেখেছে, কিন্তু কোথায় ঠিক মনে করতে পারল না। তাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মেয়েটি পাশ থেকে ঝুঁকে জানালো, উনি আমাদের সবথেকে জনপ্রিয় এবং গুণী ট্রেনার কাইসান রুশদি। ওনার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। সেখানেও উনি প্রোগ্রামিং, কম্পিউটার সম্পর্কিত টিউটোরিয়াল ভিডিও দেন। রুশদি? হ্যাঁ, এবার নিশ্চিত সে শোনা শোনা লাগছে। তবে হুট করে কিছুতেই মনে পড়ল না
ইরামের সত্যিকার স্মৃতিটুকু। সময় লাগবে। সে যখন দাঁড়িয়ে আছে তখন হঠাৎ করেই ক্লাসের ভেতরে থাকা কায়সান মাথা কাত করে তাকালো। ইরামের সঙ্গে চোখাচোখি হয়ে গেল তার। বিব্রত হয়ে পড়ল ইরাম। আর দাঁড়ালো না। দ্রুত উল্টো ঘুরে ছেলেকে নিয়ে হেঁটে চলে গেল। সে খেয়ালই করল না কায়সানের দৃষ্টি সে আড়াল হওয়া পর্যন্ত তাকে অনুসরণ করে গেল। ভর্তির কাজ শেষ হয়ে যাওয়ার পর ইরাম বাইরে চলে এলো। সুগন্ধার পরীক্ষা 40 মিনিটের ছিল। এতক্ষণে হয়ে যাওয়ার কথা। গাড়ি নিয়ে সে যখন সুগন্ধার কলেজ গেটের সামনে অপেক্ষা করছে তখন অদূরে একটা বাইকের উপস্থিতি লক্ষ্য করলো। তেমন চোখে পড়ার মতো কিছু নয়। ক্লাসিক লাল কালো হোন্ডা। সেখানে বসে আয়েশ করে বাদাম চিবুচ্ছে একটা ছেলে। আরেকটা ছেলে ঠিক পিছনে দাঁড়িয়ে সিগারেট টানছে। ছেলে দুটোকে কিছুক্ষণ আগে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের সামনেও দাঁড়িয়ে থাকতে দেখেছিল ইরাম। শর্ট টাইম মেমোরি ভীষণ ভালো তার। লং টাইমে ভুলে গেলেও কাছাকাছি সময়ে ঘটা ঘটনা ভালোই মনে থাকে। বাইক চোখে লাগার মতো কিছু নেই। আশপাশে কালো সবুজ আরও কিছু বাইক আছে। তবে ইরামের কেন যেন মনে হচ্ছে সে যেখানে যেখানে যাচ্ছে এই বাইকটাও ঠিক সেখানেই যাচ্ছে। নাকি মনের ভুল? দুটো জায়গায় কাকতালীয়ভাবে হয়তো চলেই গিয়েছে তারা। দুজনেই তাতেই কি সন্দেহজনক হয়ে গেল? সুগন্ধা চলে আসার বিষয়টা নিয়ে আর ভাবার সুযোগ হলো না তার। বাড়ির দিকে যাওয়ার সময় বাইকটা ওখানেই থেকে গেল। অনুসরণ করল না বিধায় ইরাম নিশ্চিন্ত হলো। সেই বেশি সন্দেহ করছিল। রাত প্রায় 2টা। সাইবানের শো এখন তুঙ্গে। সময় যত বাড়ে তার সঙ্গে পাল্লা দিয়ে বাঁধনহারা হয় মানুষের আত্মা। লাল নীল বাতির ঝলমলে আলোর নিচে কন্ট্রোল প্যানেলে ঝুঁকে বিট ঠিক করছে সাইবান। এক হাতে হেডফোন ধরা কানের কাছে। শরীর দুলে যাচ্ছে তার মিউজিকের সাথে সাথে। ডান্স ফ্লোরে তরুণ তরুণী উচ্ছ্বাসে মত্ত। এদের দেখলে মনেই হয় না জীবন নিয়ে বিন্দুমাত্র দুশ্চিন্তা আছে কারো। বেশ কতক রমণী তো নাচতে নাচতে একেবারে সাইবানের কাছে ঘেঁষে এলো। Hey Mr. DJ, very handsome. থ্যাঙ্কস। পাল্টা হেসে উত্তর করলো সাইবান। আরেকজন তো একেবারে গা ঘেঁষে এসে সেলফি তুলে নিয়ে আবেশিত গলায় শুধালো, আজকে শোয়ের পর ফ্রি আছেন? Wanna have a little drinks with me later? সাইবান নিজের বাম হাতটা তুলল। তার অনামিকায় একটি সিলভার আংটি জ্বলজ্বল করে উঠল। যদিও আংটিটা কোনো কারণ ছাড়াই আজ পরা হয়েছিল। সে আঙুল দিয়ে সেদিকে নির্দেশ করে বলল, সরি মাই লেডি, আই হ্যাভ মাই ওন লেডি টু ড্রিঙ্ক উইথ। How cute. আশেপাশের কিছু মেয়ে উৎসাহ দিয়ে চিৎকার করে উঠল। আবার অনেকে মুখ ফুলিয়েও ফেলল। সাইবান অবশ্য কারো দিকেই মনোযোগ দিল না। সে মাইক্রোফোনে চেঁচিয়ে উঠল। তীব্র বিটে কেঁপে কেঁপে উঠতে লাগলো চারপাশ। সবাই উল্লাসে ফেটে পড়ল। মিষ্টি একটা ঘ্রাণে ছেয়ে রইল পরিবেশ। প্রায় ঘেমে গিয়েছে সাইবান। তাই উপর থেকে ব্লেজার খুলে শুধু জ্যাকেট পরে কাজে মনোযোগ দিল। কপালে চুলের গোছা লেপ্টে আছে তার। চিকচিক করছে আইব্রো পিয়ার্সিং। সকালে যখন মিউজিকের সঙ্গে প্রায় উন্মত্ত হয়ে পড়েছে তখনই একেবারে হঠাৎ করে গুজবের শব্দ ছেয়ে গেল চারপাশে। প্রথমটায় কেউই বুঝতে পারল না কি হয়েছে। ডান্স ফ্লোরের মাঝখানে বরাবর একটি ছেলে আরেকটি ছেলের উপর চড়াও হয়েছে। নিচে ফেলে ঘুষি মারছে। আধারি খেলায় বিষয়টা স্পষ্ট নয়। সাইবান ভুরুকুসকে তাকালো। মিউজিকের ভলিউম কমিয়ে এনে হাত তুলে টিমকে ইশারা করলো। লাল নীল ডিস্কো লাইট নিভিয়ে উজ্জ্বল বাতি জ্বলে উঠল মুহূর্তেই। মারামারি হচ্ছে দুজনার ছেলেদের মাঝে। সাইবান একটি দীর্ঘশ্বাস ফেলল। নতুন কিছু নয়। অ্যালকোহলের প্রভাবে হার হামেশাই শোয়ের মাঝে এমন উদ্ভট কাণ্ডের মোকাবেলা তাকে করতে হয়। তুই আমার ওয়ালেট নিয়েছিস? আরে আমার বাপকে চিনিস তুই? তোর মতো 14টা পিসকে কিনে ফেলতে পারবো না এসে। আর আমি কিনা তোর ওয়ালেট নেব? ক্রেজি। তাহলে আমার ওয়ালেট কোথায়, চোর কোথাকার? সিকিউরিটি ভিড় ঠেলে এগোতে এগোতে সাইবান এগিয়ে গেল। একটা মেয়ের গায়ে মোক্ষম ধাক্কা লেগেছে দুজনের মারামারির কারণে। মেয়েটাকে ধরে সে আস্তে আস্তে করে পিছিয়ে
নিরাপদ দূরত্বে রেখে দুটো ছেলের মাঝখান বরাবর দাঁড়ালো। ওকে নাও বয়েজ, স্টপ ইট। দুজনেরই বাপের অনেক টাকা, নাহলে এখানে ফুর্তি করতে আসতে না। সো চিল। ছেলে দুটো থতমত খেয়ে একে অপরের দিকে তাকালো।